আমরা সবাই বলি দেশকে ভালোবাসি, দেশকে ভালোবাসি আর দেশকে ভালোবাসি, কিন্তু ঘরে বসে থেকে দেশকে কিন্তু ভালোবাসা যায় না। দেশকে ভালোবাসতে হলে সমগ্র দেশটা ঘুরে ঘুরে দেখতে হবে। আমার এই বাংলাদেশে আনাচে কানাচে সৌন্দর্য লুকিয়ে রয়েছে নানা প্রান্তে। অর্থাৎ এই সৌন্দর্য আমাকে দেখতে হলে আমাকে ঘুরে ঘুরে দেখতে হবে। প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায় আমাদের অনেক ঐতিহাসিক জায়গা রয়েছে, অনেক স্থাপত্য রয়েছে এবং দৃষ্টিনন্দন জায়গা রয়েছে। আমরা যদি এই দৃষ্টিনন্দন জায়গাগুলি এবং দেশের অবারিত সৌন্দর্যগুলি ঘুরে ঘুরে দেখি, তবে কিন্তু আমার ভিতরে দেশাত্মবোধ আসবে। আদারওয়াইজ আমার ভিতরে কিন্তু দেশাত্মবোধ আসবে না। যেমন এই সোনারগাঁ যদি আপনি বেড়াতে আসেন, তাহলে সোনারগাঁ জাদুঘরটা দেখতে পারবেন পানাম নগরী, যেটা অনেক বছর, কয়েকশো বছর পূর্বের একটি শহর দেখতে পারবেন। বারুদি গ্রাম, যেখানে বারুদি গ্রামে রয়েছে লোকনাথের সমাধি, রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বাড়ি। এই যে দৃষ্টিনন্দন জায়গাগুলি আমরা যদি ঘুরে ঘুরে দেখি, তাহলে আমরা অনেক কিছু জানবো, আমরা দেশ সম্বন্ধে জানবো। আমরা অনেক সময় বলি যে আমাদের দেশ থেকে নেপাল অনেক সুন্দর বা ভারত অনেক সুন্দর, কিন্তু আমার দেশের মতো এত সুন্দর জায়গা আসলে কোথাও নেই। যারা আপনারা নেপাল ঘুরবেন, যারা আপনারা ভুটান ঘুরবেন, তার থেকেও আমাদের দেশটা অনেক সুন্দর। শুধু আমরা ঘুরে ঘুরে দেখি না বলে আমরা আসলে এই সৌন্দর্যটা বুঝতে পারি না। প্রিয় দর্শক, যারা আপনারা দেশকে ভালোবাসেন বা যারা এখনও দেশের আনাচে কানাচে লুকিয়ে থাকা সৌন্দর্যগুলি দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি, তারা অবশ্যই এই লুকিয়ে থাকা সৌন্দর্যগুলি আপনি ঘুরে ঘুরে দেখবেন, দেশের মানুষকে জানবেন, তবে আপনার ভিতরে দেশাত্মবোধ আসবে। আর অবশ্যই আপনার দেশকে জানাও একটা প্রয়োজন, কারণ আপনার দেশে কি রয়েছে, কতটুকু সৌন্দর্য রয়েছে, এটা অবশ্যই আপনি একজন নাগরিক হিসাবে অবশ্যই সুন্দর জায়গাগুলো দেখবেন এবং জানবেন। থ্যাংক ইউ। হয় আপনার কেমন লাগে এই সোনারগাঁটা? নারায়ণগঞ্জ লোক কারুশিল্প জাদুঘর পরিদর্শন করার খুব ইচ্ছে ছিল, আজকে আসার সৌভাগ্য হলো। এটা দেখে পরিদর্শন করে আমার খুব ভালো লাগছে এবং আশা করি সামনে হয়তো আরও অন্যান্য আমাদের পরিচিত যারা আসতে ইচ্ছুক তাদেরকে নিয়ে আমি এখানে এসে পরিদর্শন করে যাব, এটা আমার খুব ইচ্ছে। থ্যাংক ইউ। শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য রক্ষার্থে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে গঠিত একটি জাদুঘর, যা ঢাকার অদূরে সোনারগাঁতে অবস্থিত। এর অবস্থান ঢাকা থেকে 25 কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে প্রায় 1 কিলোমিটার অভ্যন্তরে। আবহমান গ্রাম বাংলার লোক সাংস্কৃতিক ধারাকে বিকশিত করার উদ্যোগে 1975 খ্রিস্টাব্দে 12ই মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরীর একটি পুরনো বাড়িতে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। পরে 1981 খ্রিস্টাব্দে 150 বিঘা আয়তনের কমপ্লেক্সে খোলা আকাশের নিচে বাংলার প্রকৃতি ও পরিবেশে গ্রামীণ রূপকেন্দ্রিক বাংলাদেশের সাধারণ মানুষের শৈল্পিক কর্মকাণ্ডের পরিচয় তুলে ধরতে শিল্পী জয়নুল আবেদিন এই জাদুঘর উন্মুক্ত পরিবেশে গড়ে তোলার প্রয়াস নেন এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কমপ্লেক্সটি প্রায় 100 বছর পুরাতন সর্দার বাড়িতে স্থানান্তরিত হয়। সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এলাকায় রয়েছে লোক ও কারুশিল্প জাদুঘরটি। এখানে স্থান পেয়েছে বাংলাদেশের অবহেলিত গ্রাম বাংলার নিরক্ষর শিল্পীদের হস্তশিল্প, জনজীবনের নিত্য ব্যবহার্য পণ্য সামগ্রী,
সোনারগাঁও স্বর্ণগ্রাম বা সুবর্ণগ্রাম নামে পরিচিত এক প্রাচীন জনপদ। ব্রহ্মপুত্রের উভয় তীর বিস্তৃত এই জনপদে স্বর্ণভূষিত জাতি নামে চিহ্নিত এক আদিম জনগোষ্ঠীর বসবাস ছিল। এরা ঐতিহ্যগতভাবেই নারী পুরুষ নির্বিশেষে স্বর্ণালঙ্কারে ভূষিত ছিল। মহাভারতে বর্ণিত কুরু পাণ্ডব যুদ্ধের সময়কালে ঢাকার গুলিস্তানের স্টেডিয়ামের সামনে থেকে সোনারগাঁওগামী অনেক বাস আছে, যেমন বোরাক, দোয়েল। ভাড়া নেবে 45 থেকে 60 টাকা। স্পেশাল বাসগুলো ফ্লাইওভারের উপর দিয়ে যায়, তাই ভাড়া একটু বেশি হলেও সময় কম লাগে। বাসে করে সোনারগাঁও ও মুরগা বা মুরগাপাড়া স্টেশনে নেমে রিক্সা অথবা সিএনজি করে সোনারগাঁও জাদুঘরের গেইটের সামনে চলে যাবেন। ভাড়া নেবে 20 থেকে 30 টাকা, আর সিএনজি জন প্রতি 10 টাকা। কারুশিল্প ফাউন্ডেশনের প্রবেশ মূল্য 30 টাকা, আর বিদেশি পর্যটকদের জন্য 100 টাকা। প্রিয় দর্শক, আপনাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। যারা সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘর দেখতে যাবেন, তারা অবশ্যই পাশের পানাম নগরটি দেখতে ভুলবেন না, কারণ এই পানাম নগরীও শত শত বছর পুরানো একটি শহর। এর একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে। যে কোনো পর্যটক সোনারগাঁও বেড়াতে এলেও তারা পানাম নগরটি ঘুরে দেখে। আর সোনারগাঁও জাদুঘর থেকে পানাম নগরী পায়ে হাঁটার পথ। এছাড়া পাশেই রয়েছে বারুদি গ্রাম। সিএনজি করে আপনাকে 150 টাকা ভাড়া নেবে। বারুদিতে রয়েছে লোকনাথের সমাধি বা তীর্থভূমি, এবং বারুদি গ্রামে রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বাড়ি। অর্থাৎ আপনারা এই 4টি জায়গা একই দিনে ভ্রমণ করে দিনে গিয়ে দিনে ফিরে আসতে পারবেন। সুবর্ণ গ্রাম ছিল পূর্ব বাংলার অন্যতম রাজধানী ও নদী বন্দর। আজকের সোনারগাঁ প্রাচীন সুবর্ণ গ্রাম বলে ঐতিহাসিক মনে করেন। এই সুবর্ণ গ্রামেই 13 শতকের স্থানীয় হিন্দু রাজা অনুজ মাধব দর্শকদের তার শাসন কেন্দ্র প্রতিষ্ঠা করেন। বঙ্গ অঞ্চল মুসলিম শাসনে আসার পর থেকে 1610 সালের পূর্ব পর্যন্ত সোনারগাঁ ছিল স্বাধীন সুলতানি বাংলার অন্যতম রাজধানী ও প্রশাসনিক কেন্দ্র। ঔপনিবেশিক সময়কালে এই এলাকায় বাণিজ্যিক, আবাসিক, ধর্মীয় কেন্দ্রীয় স্থাপত্য কর্ম নির্মিত হয়েছে। রাজধানী ঢাকা থেকে 30 কিলোমিটার দক্ষিণ পূর্বে পানাম নগরের অবস্থান। 19 শতকের গোড়ার দিকে ধনাঢ্য হিন্দু বণিকদের দ্বারা পানাম নগরের গোড়াপত্তন ঘটে। পানাম নগরে যেতে হলে ঢাকার গুলিস্তান থেকে দোয়েল, স্বদেশ কিংবা বোরাকের এসি বাসে করে মোগরাপাড়া চৌরাস্তা নামতে হবে। এই বাসগুলি গুলিস্তানের স্টেডিয়াম মার্কেটের পাশে অবস্থিত। গুলিস্তান থেকে উপরোক্ত বাসগুলোর ভাড়ার পরিমাণ যথাক্রমে 45, 40 এবং 50 টাকা। মোগরাপাড়া চৌরাস্তা থেকে ব্যাটারি চালিত অটোতে কিংবা রিকশায় করে 20 থেকে 40 টাকা ভাড়ায় পানাম নগরীতে যেতে পারবেন। পানাম সিটিতে প্রবেশ করতে 15 টাকার টিকিট কাটতে হয়। জাদুঘরে প্রবেশ করতে জনপ্রতি 30 টাকার টিকিট কাটতে হয়। প্রতি বুধ ও বৃহস্পতিবার জাদুঘর বন্ধ থাকে।
পানামনগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। বড়নগর, খাসনগর, পানামনগর। প্রাচীন সোনারগাঁর এই 3 নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলার 12 ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁর 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে উঠেছে। সোনারগাঁ লোক ও কারুশিল্প জাদুঘর থেকে উত্তর দিকে হাঁটা পথে পৌঁছানো যায় এই পানাম পুলে। যদিও পুলটি ধ্বংস হয়ে গেছে। পুলটির দৈর্ঘ্য ছিল 72 ফুট আর প্রস্থ ছিল 15.5 ফুট। মাঝখানটা ছিল উঁচু। এই পুল পেরিয়েই পানাম নগর এবং নগরী চিরে চলে যাওয়া পানাম সড়ক। আর সড়কের দুপাশে সারি সারি আবাসিক একতলা ও দ্বিতল বাড়িতে ভরপুর পানাম নগর। 15 শতকে ঈশা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদীপথে বিলেত থেকে আসত বিলাতি থান কাপড়, দেশ থেকে যেত মসলিন। শীতলক্ষ্যা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোলা নৌকা। প্রায় ওই সময়ই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগরী। পরবর্তীতে এই পোশাক বাণিজ্যর স্থান দখল করে নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র। ডব্লিউ হান্টারের অভিমত হলো সুলতানি আমলে পানাম ছিল সোনারগাঁ রাজধানী, কিন্তু পানামে সুলতানি আমলের তেমন কোনো স্থাপত্য নজরে পড়ে না। তাই এই দাবিটির সত্যতা ঠিক প্রমাণিত নয়। এক্ষেত্রে জেমস টেলর বলেছেন সোনারগাঁর প্রাচীন শহর ছিল পানাম। এই তত্ত্বটির সাথে বাস্তবের কোনো বিরোধ নেই। শহরটিতে ঔপনিবেশিক ধাঁচের দোতলা এবং একতলা বাড়ি রয়েছে প্রচুর, যার বেশিরভাগ বাড়ি 19বিংশ শতাব্দীর অর্থাৎ 1813 খ্রিস্টাব্দের দিকে তৈরি। মূলত পানাম ছিল হিন্দু ধনী ব্যবসায়ীদের বসত ক্ষেত্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে। তারাই গড়ে তোলেন এই নগর। 1611 খ্রিস্টাব্দে মুঘলদের সোনারগাঁ অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকায় সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। পানাম পুল, দুলালপুর পুল ও পানামনগর সেতুর অবস্থান ও 3 দিকের খাল বেষ্টনী থেকে বোঝা যায় পানাম সোনারগাঁর একটি উপশহর ছিল। যদিও ওই পুলগুলি এখন বিলুপ্ত হয়ে গিয়েছে। বাংলার স্বাধীন রাজা ঈশা খাঁর পদচারণা ছিল এই নগরীতে। সুলতানি আমল থেকে এখানে বিকশিত ছিল বাংলার সংস্কৃতি। পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। বাড়িগুলোর অধিকাংশই আয়তাকার, উত্তর দক্ষিণে বিস্তৃত, উচ্চতা 1 তলা থেকে 3 তলা। বাড়িগুলোর স্থাপত্য ঔপনিবেশিকতার ছাড়াও মোগল, গ্রিক এবং গান্ধারা স্থাপত্য শৈলীর সাথে স্থানীয় কারিগরদের শিল্প কুশলতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। প্রতিটি বাড়ি ব্যবহার উপযোগিতা শিল্প কুশলতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। লোকনাথ ব্রহ্মচারী তিনি ছিলেন একজন হিন্দু ধর্মগুরু। তিনি লোকনাথ বাবা নামে পরিচিত। তার জন্ম 1730 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1890 খ্রিস্টাব্দে। বাবা লোকনাথ শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমীতে 1730 খ্রিস্টাব্দের 31 আগস্ট। কলকাতা থেকে কিছু দূরে 24 পরগনার
কচুয়া গ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতার নাম রামনারায়ণ ঘোষাল এবং মাতা কমলা দেবী। তিনি ছিলেন তার বাবা মায়ের চতুর্থ পুত্র। প্রকৃতপক্ষে তিনি ছিলেন একজন হিন্দু যোগী সন্ন্যাসী। পশ্চিমবঙ্গের বারাসাত থেকে আগত এই সন্ন্যাসী বর্তমান নারায়ণগঞ্জ জেলার বারুদি গ্রামে তার আশ্রম প্রতিষ্ঠা করেন। লোকনাথ ব্রহ্মচারী 1730 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার বারাসাত থানার অন্তর্গত কচুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কথিত আছে তিনি 11 বছর বয়সে কালীঘাটের প্রখ্যাত যোগ সাধক ভগবান গাঙ্গুলির নিকট দীক্ষা নিয়ে সন্ন্যাস ব্রত গ্রহণ করেন। দীর্ঘ 25 বছর চারণ সন্ন্যাসী হিসেবে ব্রত পালন শেষে তিনি হিমালয় পর্বতে গিয়ে কঠোর যোগ সাধনা দ্বারা সিদ্ধি লাভ করেন। এরপর সাধারণ নেতার যোগ মতবাদ প্রচারের লক্ষ্য তিনি লোকালয়ে ফিরে আসেন। লোকনাথ ব্রহ্মচারী আফগানিস্তান, পারস্য, আরব, প্যালেস্টাইন, চীন ও তিব্বত পরিভ্রমণ করে 1863 সালে সোনারগাঁয়ে পৌঁছেন এবং বারুদি গ্রামে আশ্রম প্রতিষ্ঠা করেন। লোকনাথ ব্রহ্মচারী 1890 সালের বারুদিতে তার আশ্রমে দেহত্যাগ করেন। তার দেহাবশেষ এখানেই সংরক্ষিত হয়। তার আশ্রম বরাবরই ছিল ধনী দরিদ্র নির্বিশেষে সর্বস্তরের মানুষের মিলন ক্ষেত্র। বর্তমানে এটি ভক্তজনের তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে। প্রতি বছর দেশ বিদেশ থেকে অসংখ্য লোক ব্রহ্মচারীর প্রতি শ্রদ্ধা জানাতে আশ্রম পরিদর্শন করেন। বাংলাদেশের বিভিন্ন এলাকায় ও পশ্চিমবঙ্গের ব্রহ্মচারীর আদর্শ ও বাণী প্রচারের জন্য তার নামে বহু সংখ্যক আশ্রম পরিচালিত হচ্ছে। দীক্ষাগুরু হিসেবে ভগবান গাঙ্গুলি বা ভগবান চন্দ্র গঙ্গোপাধ্যায় কয়েক বছর দেশে বাস করে লোকনাথ ও বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের নামে শিষ্যদ্বয়কে সাথে নিয়ে কালীঘাটে আসেন। পরে ভগবান গাঙ্গুলি বা ভগবান চন্দ্র গঙ্গোপাধ্যায় তাদেরকে নিয়ে বারাণসীতে গমন করে দেহত্যাগ করার পূর্বে ত্রৈলিঙ্গ স্বামীর হাতে তারকে শপথ করে যান। সেখানে স্বামীজির সাথে তার কিছুকাল যোগ শিক্ষা করে ভ্রমণে বের হন। যারা লোকনাথ ব্রহ্মচারী বা বারুদি গ্রামে আসবেন তারা সোনারগাঁয়ে বারুদিতে গ্রামে এসে যে কাউকে বললেই আপনাকে লোকনাথের এই জায়গাটি দেখিয়ে দিবে। অর্থাৎ লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের বারুদি গ্রামে অবস্থিত। আর এই বারুদি গ্রামে লোকনাথের আশ্রমে এলে আপনি আরেকটি ঐতিহাসিক জায়গা দেখতে পারবেন। সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর শৈশবকালীন বাড়ি, যেটা বারুদি গ্রামে অবস্থিত। অর্থাৎ বারুদি গ্রামে এলে লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম এবং ভারতের পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বাড়িটি পাশাপাশি রয়েছে। অর্থাৎ এটা পায়ে হাঁটার পথ। এবং এই দুটো ঐতিহাসিক স্থান দেখার পর আপনি সোনারগাঁ জাদুঘরে যেতে পারেন। আবার বারুদি থেকে সোনারগাঁ জাদুঘর যদি আপনি সিএনজিতে যান তাহলে 150 টাকা ভাড়া পড়বে। বারুদি গ্রামে আপনি যেতে চাইলে ঢাকার গুলিস্তানের স্টেডিয়ামের অপোজিট হতে যে বাসগুলি ছেড়ে যায় সোনারগাঁয়ের উদ্দেশ্য, তার মধ্যে স্বদেশ পরিবহন অন্যতম। আমরা এখন এসেছি এই স্বদেশ পরিবহনে আপনি মুরগাপাড়া
নেমে সিএনজি বা অটোরিকশায় পশ্চিমবঙ্গের প্রাক্তন আপনি মুখ্যমন্ত্রী বারুদি গ্রামে গেলে আপনি জ্যোতি বসুর বাড়ি শৈশবকাল কেটেছে এবং এই বারুদি গ্রামে। চলুন পাশাপাশি আমরা ভিডিওর বাকি অংশে লোকনাথের আশ্রম পেয়ে যাবেন। ডক্টর নিশিকান্ত বসু ও হেমলতা বসুর তৃতীয় সন্তান যদু বসুর জন্ম 1914 খ্রিস্টাব্দের 8ই জুলাই কলকাতার হ্যারিসন রোডস্থ বর্তমান মহাত্মা গান্ধী রোড। তার প্রকৃত নাম ছিল জ্যোতিরিন্দ্র বসু, ডাকনাম ছিল গণা। জ্যোতি বসুর যখন জন্ম হয় তখন নারায়ণগঞ্জ ছিল ঢাকা জেলার অন্তর্গত একটি মহকুমা। 1980-র দশকে নারায়ণগঞ্জকে পৃথক একটি জেলায় উন্নীত করা হয়। ঢাকা শহর থেকে সরাসরি বাসে সোনারগাঁও মোগরাপাড়া বাস স্ট্যান্ডে নেমে রিক্সা অথবা স্কুটারে বারুদি যাওয়া যায়। পিতা নিশিকান্ত ছিলেন এক প্রথিতযশা ডাক্তার এবং মা হেমলতা ছিলেন একজন গৃহবধূ। ভারতের প্রাক্তন মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর স্মরণে এই স্মৃতি পাঠাগারটি নির্মিত হয়েছে। আমরা এখন তার শৈশবকালীন বাড়ি এবং স্মৃতি পাঠাগারটি আমরা বাহিরের অংশটা ঘুরে ঘুরে দেখবো। চলুন আমরা তাহলে ভিডিও বাকি অংশ প্রথম শ্রেণী থেকে লোরেটা পুরোদস্তর বালিকা বিদ্যালয়, কিন্তু সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তি হতে না পেরে আরও 1 বছর লোরেটাতেই মেয়েদের সঙ্গে 1 বছর পড়েন বসু। এরপর 1925 সালে দ্বিতীয় শ্রেণীতে সেন্ট জেভিয়ার্স স্কুলে ভর্তি হন তিনি। এই স্কুল থেকেই সিনিয়র ক্যামব্রিজ পাশ করেন। দার্শনিক ও লেখক রজনীপাম দত্ত কর্তৃক কমিউনিস্ট মতাদর্শে গভীরভাবে অনুপ্রাণিত হন বসু। বারুদি গ্রামে ভারতের প্রাক্তন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তার শৈশবকালীন যে বাড়িটি সে কিছুকালীন ছিল, সেই বাড়ির দরজার সামনে বসত। আপনারা ভিডিও দেখছেন যে একটি জীর্ণশীর্ণ বাড়ি, যে বাড়িটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায়। আপনারা যারা এই বারুদি গ্রামে আসবেন তারা অবশ্যই এই মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর শৈশবকালীন বাড়িটি দেখবেন। পাশাপাশি এখানে রয়েছে লোকনাথের আশ্রম বা তার সমাধি। চলুন আমরা বাড়ির বাকি অংশটিকে আপনাকে ভিডিওতে ঘুরে ঘুরে দেখাই। মিডল টেম্পলে ব্যারিস্টারি পাঠ ও যোগ্যতা অর্জনের পর 1940 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি তিনি ভারত প্রত্যাবর্তন করেন। কলকাতা হাইকোর্টে ওকালতির জন্য নাম লেখালেন। পিতার আগ্রহে বাসন্তী ঘোষের সঙ্গে বিবাহ সম্পন্ন হলো অচিরেই, কিন্তু অল্পদিন পরেই স্ত্রী বিয়োগ হয়। 1941 খ্রিস্টাব্দে মাতার মৃত্যু হলো। পরবর্তীতে বিয়ে হয় কমল বসুর সঙ্গে 1948 খ্রিস্টাব্দে। তার বাবা নিশিকান্ত বসু ছিলেন ডাক্তার। 2 জ্যাঠামশাই ওকালতি করতেন। রাজনীতির সঙ্গে এ পরিবারে তেমন সংযোগ ছিল না, তবে ব্রিটিশ বিরোধী বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা ছিল। 1913 থেকে 14 খ্রিস্টাব্দে বিপ্লবী মদনমোহন ভৌমিক নিশিকান্ত বসুর বারুদির বাড়িতে বেশ কিছুদিন আত্মগোপন করেছিলেন। এই দৃষ্টিনন্দ স্থাপত্যটি নির্মিত হয়েছে নারায়ণগঞ্জের করপাত। অর্থাৎ নারায়ণগঞ্জে যারা আসবে তারা এই তাজমহল স্থাপত্য রয়েছে এটা আপনারা দেখতে পারবেন। অনেকটা ওই সময় ভারতের যে আগ্রার যে তাজমহল সেটা দেখার সৌভাগ্য অনেকের হয়ে ওঠার সময় এবং বিভিন্ন কারণে সেই
সীমাবদ্ধতাকে সামনে রেখেই এই তাজমহলটি নির্মিত হয়েছে, যাতে মানুষ এটা দেখে কিছুটা অনুধাবন করতে পারে যে আগ্রা তাজমহলের স্বাদটা যেন পেতে পারে, সামনে রেখে এই তাজমহল নির্মাণ করা হয়েছে। অর্থাৎ যারা তাজমহল দেখতে চান তারা নারায়ণগঞ্জ এসে বরপাতে আসবেন। বরপা বাস স্ট্যান্ড 2 কিলোমিটার ভিতরে এই তাজমহল, এখানে একটি পিরামিডও রয়েছে পাশে, অর্থাৎ আপনি তাজমহল পিরামিড দুইটি জায়গায় ঘুরে দেখতে পারবেন দর্শক। তারপর বাকি অংশটুকু দেখুন, আমাদের সামনে সাথে থাকবেন। থ্যাংক ইউ। দৃষ্টিনন্দন রাজমণি পিরামিড। অর্থাৎ আমরা যদি পিরামিড দেখতে চাই তাহলে মিশরে যাওয়ার আর দরকার নেই। অর্থাৎ যে মিশরের পিরামিডের কথা আমরা অতীতে শুনেছি, সেই পিরামিডের রেপ্লিকা এখন নারায়ণগঞ্জে অবস্থিত। অর্থাৎ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বরপা বাস স্ট্যান্ডে যেতে হবে আমাদের। বরপা বাস স্ট্যান্ড থেকে প্যারাবো যেতে হবে, অর্থাৎ 2 কিলোমিটার দূরে। বরপা বাস স্ট্যান্ড হতে 2 কিলোমিটার দূরে প্যারাবো, এখানে রয়েছে রাজমণি পিরামিড। এই রাজমণি পিরামিডটি তৈরি হয়েছে মূলত যারা মিশর গিয়ে মিশরের পিরামিড দেখতে পারবে না তাদের স্বাদ পূরণের জন্য এই রেপ্লিকাটি তৈরি হয়েছে। অর্থাৎ আপনি যদি পিরামিড দেখতে কেমন বা ভিতরের অবস্থানটা কীরকম, পিরামিডের ভিতরে মৃত মানুষ কিভাবে সংরক্ষণ করা হয় তা যদি দেখতে চান তাহলে আপনি এই জায়গা ভ্রমণ করতে পারেন। এই পিরামিড যখন দেখতে যাবেন তখন পিরামিড দেখা শেষ হলে আপনার আরও দুইটি নতুন জায়গা দেখতে পারবেন। একটি প্রথমত এই পিরামিডের ভিতরে ছোট বাচ্চা নিয়ে প্রবেশ না করাই ভালো, কারণ ভেতরের যে পরিবেশ বা আবহাওয়া তা হয়তো ছোট বাচ্চারা ভালো বোধ করবে না। আপনারা বড়রা যখন এই পিরামিড দেখবেন, দেখার পর পাশেই রয়েছে একটি মিউজিয়াম যেখানে চলচ্চিত্রের পুরনো দিনের ক্যামেরা সংরক্ষিত রয়েছে। এই মিউজিয়ামটি অবশ্যই আপনারা দেখবেন। এই মিউজিয়ামটি যখন আপনারা ঘুরে ঘুরে দেখবেন তখন আপনারা
পুরনো দিনে কোন ধরনের ক্যামেরা দিয়ে ছবি তৈরি করা হতো সে সম্পর্কে একটা ধারণা পাবেন। আর এই শুধু এই পিরামিড যে দেখবেন তাই নয়, এই পিরামিডের পাশাপাশি এখানে রয়েছে তাজমহলের একটি সংস্করণ রয়েছে এই প্যারাবোতে, অর্থাৎ এই এখানে একটি আমরা যে আগ্রার তাজমহলের কথা শুনে থাকি তার একটি সংস্করণ বা তার রেপ্লিকাও এই প্যারাবোতে রয়েছে। অর্থাৎ আপনি যখন এই প্যারাবোতে বেড়াতে আসবেন আপনারা মিশরের পিরামিড দেখতে পারবেন, তাজমহল দেখতে পারবেন। অর্থাৎ এখানে প্রবেশ মূল্য 150 টাকা, অর্থাৎ একই টিকিটে আপনি দুইটি জায়গা দেখতে পারবেন। আপনারা এই জায়গাটি যখনই সময় পাবেন তখনই ঘুরে ঘুরে দেখবেন। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে 10 মাইল পূর্বে প্যারাব সোনারগাঁয়ে অবস্থিত। এখানে রয়েছে